গল্প হলো পিতৃউপাখ্যান। পরদিন রাজা আবার যখন সিংহাসনে ওঠার জন্য তৃতীয় পুতুলের মাথায় পা দিলেন, তখন সেই পুতুল বলল, মহারাজ, আমার নাম সুপ্রভা। আপনি কি রাজা বিক্রমাদিত্যের আপন পথ ভেদ করছেন? পড়ে থাকলে তাহলে সিংহাসনে বসুন। রাজা বললেন, সেই রাজার আপন পথ ভেদের কথা বলো। পুতুল বলল, একদিন বিক্রমাদিত্য চিন্তা করলেন, এই সংসারে আসার কবে কার কি ঘটে তার আর ঠিক নেই। সুতরাং যদি উপার্জিত অর্থ দান বা ভোগ নাই করা যায়, তাহলে সেই উপার্জন বিফল। অর্থাৎ সৎপাত্র দানই একমাত্র উপায়। শাস্ত্রে আছে, অর্থ হয় ভোগ করতে হয়, না দান করতে হয়, কোনোটাই করতে হয় না, বিনাশ হয়। যথায় যে জল সঞ্চিত থাকে সে পরকে দান করার জন্য, তেমন উপার্জন অর্থ দানের জন্য। এই ভেবে বিক্রমাদিত্য বললে, দক্ষিণ যজ্ঞে অনুভব করার জন্য শিল্পের সুন্দর মন্দির তৈরি করে যজ্ঞের সব রকম অনুষ্ঠান সম্প্রতি করা হলো। দেবতা, মুনি, যক্ষ সকলেদের নিমন্ত্রণ করা হলেন। সমুদ্রকে নিমন্ত্রণের জন্য একজন ব্রাহ্মণ সাগর তীরে গেলেন। সেই ব্রাহ্মণ সমুদ্র তীরে গিয়ে ওই প্রচারে পূজা করলে, হে সমুদ্র, বিক্রমাদিত্য, আমি তোমাকে তোমার নিমন্ত্রণ করতে এসেছি। এই বলে সাগরের পুঞ্জীভূত দিয়ে কিছুক্ষণ সেখানে বসে রইলেন, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। অবশ্যই হতাশ হয়ে ব্রাহ্মণ যান ফেরার জন্য তবে এসে দাঁড়িয়েছেন আপনি সমুদ্রের দূর সুদূর বেগ থেকে সামনে থেকে আসছিল। বিক্রমাদিত্য সেখান থেকে আরাধন করলেন। এটাতে আমি সম্মান হলাম, আমি দূর থেকে তাহলে নষ্ট হয়ে গেছিল, কিন্তু তাহলে আমি কি আবার সেই ভুল হবে? বন্ধু থাকলেও কি তার প্রতি ভালোবাসা কমে না? এখানে আমরা কতগুলি দরকার আছে, যেখানে আমি এই যোগ্য ব্যয়ের জন্য চক্র 4টি রত্নই দেয়। প্রথমটির সাহায্যে ধনরত্ন পাওয়া যায়, তৃতীয়টির সাহায্যে খাদ্যদ্রব্য পাওয়া যায়, তৃতীয়টির সাহায্যে ঘোড়া এবং সৈন্য পাওয়া যায়, তৃতীয়টির সাহায্যে অলঙ্কার পাওয়া যায়। পরে এক ছিল মহাজন, তার এক ছিল সওদাগর, দুজনের ভারী ভাব। একদিন মহাজন বলল, এক খালি মোহর খালি বন্ধুকে বলল, ওরে ভাই, কদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি, আমরা কিছু টাকা দে, তোর কাছে রাখবো। সওদাগর বললে, পারবো না রে, তবে সেই জন্য টাকা পরে হাতে আমি রাখা আমি পছন্দ করি না। তুমি বন্ধু মানুষ, তোমাকে কারোর কাছে টাকা বলা কি আছে? তুমি এই সিংহাসনে বসে তুমি তা নিজের তোমার টাকাটা রেখে দাও, আজকে আমি কি ছোবো না। তখন মহাজন বলল, আজকে আমি 16 ভর্তি মোহর সওদাগরের সিন্ধুকের মধ্যে রেখে চিনতে মনে বাড়ি যেতাম। এদিকে কি হয়েছে? বন্ধু যাওয়ার জন্য সওদাগর মনটা উৎফুস করছে। সে কেবলই এই টাকার কথা ভাবছি, আর মনে হচ্ছে যে সে বন্ধু কত জানি কত কি রেখেছে, একবার খুলে দেখলে কি দোষ হয়। সে বললে, সে তোদের খোলা আছে, এই মোহর দেখো, এতগুলি মোহর। সওদাগরকে ভয়ানক লোভ সে হলো, সে তাড়াতাড়ি মোহরগুলি সরিয়ে দিয়ে তাড়াতাড়ি পয়সা দিয়ে ছবিটাকে খালি করে রাখলো। 10 দিন পর সেই বন্ধু ফিরে এলো, তার সওদাগরকে হাসি মুখে বললো, গল্প করলো, কিন্তু তার মনটা কেমন বললো, ভালো করেনি। এসব বন্ধু বিশ্বাস করলে টাকাটা রাখো, যখন উচিত হবে না। সেই কথা পরের দিন মহাজন বলে, আমাকে আজকে এই টাকাটা নিয়ে আসো, সেই কথাই আছে। সওদাগর বললে, হ্যাঁ বন্ধু, আমি সেই যাও, তুমি যেখানে রেখেছিলে সেখানেই পাবে, আমি তোর সরাই নি। বন্ধু তখন সিন্ধু খুলে রেখেছি, ছবিটা বার করে নিলে। সে কী করবে, সর্বনাশ, ছবি ভর্তি মোহর ছিল, সে কোথায় গেলে? সব কেবলমাত্র পয়সা। মহাজনের মাথায় হাত দিয়ে বসে পড়লো। সওদাগর বললো, বন্ধু মাটিতে বসলে কেন? এখানে বন্ধু বললো, হয় সর্বনাশ হয়েছে, আমার আসলে এগুলি মোহর ছিল, এখানে দেখছি একটা মোহরও নাই, কেবল কতগুলি পয়সা। সওদাগর বললো, কি তাও কি হয়? মোহর বলে পয়সা কত হয়ে যায়? সওদাগর বলতে চেষ্টায় আছে, ভাব দেখলে বলে কতটা আশ্চর্য দিয়ে। আর বন্ধু দেখলে তার মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না। তবুও সে এরকম না দেখে, আমি যে মোহর মনেই করে রেখেছি, আমি দেখেছি যে কোথায় গেলে তাকে দেওয়া হচ্ছে, এই ভাবনাই আর কোনো দরকার নেই। তুমি এখানে সওদাগরের কাছে বিদায় নিয়ে পয়সা দিন পর নিয়ে বাড়ি চলে গেল। সওদাগর হাঁপ ছেড়ে বাঁচলো। এটা হলো সুকুমার রায়ের গল্প। বলো, রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন। অমাবস্যা নিশি রাত্রি মৃত্যুঞ্জয় তান্ত্রিকের মতো তাহাদের বহুকালের গৃহদেবতা জয়কালীর অমাবস্যায় পূজায় বসিয়েছেন। পূজা সমাধা করিয়া যখন উঠলেন, তখন নিচুকস্থান আম্বাকাশ হইতে প্রথম কাক ডাকিল। মৃত্যুঞ্জয় হয়ে বসে ফিরিয়া চাহিয়া দেখি মন্দিরের দ্বার রুদ্ধ রহিয়াছে। তখন সে একবার দেবী চরণতলে মস্তক ঠেকিয়ে তাহার আসনে সরিয়া দিয়ে বললে, সেই আসনে নিচ হইতে একটা হঠাৎ গাছের বাক্স রাখা হইল, সেইখান থেকে চাবি বার করা ছিল। সেই চাবি লইয়া মৃত্যুঞ্জয় বাক্সটি খুলিয়া মাত্র চমকাইয়া মাথায় করাঘাত করল। মৃত্যুঞ্জয়ের আন্দোলনের বাগানের প্রাচীন দিয়ে ঘেরা, সেই বাগানের প্রান্তে বড় বড় গাছের ছায় অন্ধকারে ছোট বড় মন্দির, সেখান থেকে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নাই। বেতারে একটা মাত্র মৃত্যুঞ্জয়
মৃত্যুঞ্জয় বাক্সটি লইয়া অনেকক্ষণ নাড়াচাড়া করল। সেই দেখলো কিন্তু মৃত্যুঞ্জয় যে পূর্বেই বন্ধ ছিল, কেহই ভাঙতে পারে না। মৃত্যুঞ্জয় আবার 10বার প্রতিমার চারিদিকে ঘুরিয়া হাত প্রচার করল, সেই কিছুই পারলে না। পাগলের মতো মন্দিরের দ্বার খুঁজিয়া এলো। তখন ভোরের আলো সবই ফুটিতেছে মন্দিরের চারিদিকে। মৃত্যুঞ্জয় ঘুরিয়া ফিরিয়া বৃথা আশ্বাস করিয়া বেড়াইতে লাগিল। সকালবেলা আলো যখন পরিষ্কার হইয়া উঠিল, তখন সে ভাবিল চণ্ডী মন্দিরে আসিয়া মাথায় হাত দিয়া বসিয়া রহিল। সমস্ত রাত্রি অনিদ্রায় পরে ক্লান্ত শরীরে তন্দ্রা হয়েছিল এবং তোমার চমকাইয়া উঠিল, জয় হোক বাবা। এই বলে আবিতে কারণে সন্ন্যাসী মৃত্যুঞ্জয় বলে ভক্তি করে প্রণাম করিল। সন্ন্যাসী বলে মাথায় হাত দিয়ে প্রণাম করে বলল, আশীর্বাদ করিয়া তার মনের তারা বৃথা শোক করেছে শুনিয়া মসজিদে হইল, আপনি অন্তর্যামী, নইলে কি আমার শেষ কেমনভাবে বুঝিবে? তুমি আমাকে কিছু বলো। সন্ন্যাসী বললেন, বস্ত্র আমি তোমার চাহাই হারিয়েছি, সেই জন্য তুমি আনন্দ করো, শোক করো না। মৃত্যুঞ্জয় বলে দু হাত পা ছড়িয়ে বললো, আপনি যা সমস্তই জানেন, কেমন করিয়া হারাইছেন, কোথায় গেল ফিরিয়ে পাইব, তাহলে আমি কি আর আপনাকে স্মরণ পাবো না? সন্ন্যাসী বললে, তুমি স্মরণ পাবো না? আমি যদি তোমার মঙ্গল কামনা করিতাম, তাহলে আমি বললাম কিছু ভগবতী দয়া করিবে, আমি সেই জিনিস শোক করিয়াছি। মৃত্যুঞ্জয় বললে, প্রসন্ন করার জন্য সমস্ত দিন বিরাট উপার্জনা করে সেবারে বললে, পরদিন মৃত্যু শেষে নিজের গোয়ালে হইতে লোক ভারী তারপরে দুষ্টি লইয়া আসিয়া দিলে সন্ন্যাসী নাই। মৃত্যুঞ্জয় যখন কিছু হয়েছে তখন বলছে, পিতা সরিয়ে চণ্ডী মন্দিরে বসে তামাক খাইতেছিল, তেমন সময় তামাক সন্ন্যাসী জয় হোক বলে সেই প্রাঙ্গণে সেই উপস্থিত হরিহর বললে, সেখান থেকে কয়েকদিন বাড়িতে রাখিয়া বিধির মধ্যে সেবায় সন্তুষ্ট হইয়া করলে। বিধায়কারী সন্ন্যাসী যখন জিজ্ঞাসা করলে, বক্ষ তুমি কি চাও? সেই বললো, তুমি যদি সন্তুষ্ট হয়ে থাকো তাহলে আমার অবসাদে একবার শুনুন। একবার এই গ্রামে আমাদের সকলের চেয়ে বলছিল, আমার এই সপ্রতিভ ঠাকুরের পুঁজি নষ্ট তাহলে এক কন্যা বিবাহ দিয়েছিলেন। তার থেকে তৈরি হতে বলে আমাদের তাকে দিয়ে আজকাল এই গ্রামে বড় হয়েছে, আমাদের অবস্থা ভালো নয়। এই কাজে এই অহংকার সহ্য করে কিন্তু সহ্য হয় না, কী করলে আবার আমাদের বংশ বড় হবে, তাই বলে তার উপায় বলে দিন, আশীর্বাদ করুন। সন্ন্যাসী বলতে জানে, আমি ছোট হইয়া মুখে বড় হইবার চেষ্টা করি না, সে হয় না, কিন্তু হরিয়া বংশকে বড় করবার জন্য সমস্ত স্বীকার করিতে রাজি আছে। তিনি সন্ন্যাসী বলে তিনি মোড়া কাপড়ে একটা তুলে একটা লিখন বাহির করে দিলেন, কাগজখানা দীর্ঘ এবং সেখান থেকে গোটা সন্ন্যাসী সেটা মেজাজের উপর খুলিয়ে রাখিল। হরিয়া দেখলাম আমি সেই নানা প্রকার চক্রে সংকেত চিহ্ন রাখা, আর সকলেই প্রকাণ্ড বড় যার আরম্ভটা এরূপ ছিল। পায়ে ধরে সাদা লাল হয়ে রাজা সেসব দিলে সারা পাগল ছাড়া বা বিলপত্রের করে দক্ষিণে যাওয়া ছিল, এইখানে কোনো এইখানে কোহে দিলাম এখানে ইত্যাদি। এইসব বাবাজি বোঝা গেল না, তুমি কার কাছে রেখে দাও, দেবীর পূজা করো, তাহার প্রসাদই তোমাকে বংশের কেউভাবে পৃথিবীর জগতে ঐশ্বর্য এমন জগতে আর তাহার তুলনা নাই। হরিয়ার নিমোহিত করলে, বা তুমি কি বুঝিতে পারিবে দাদা? সন্ন্যাসী বলে, না সাধনা বুঝি বই করে। তেমন তেমন হরিয়ার বললে, তুমি সবাই শঙ্কর কাছে জিজ্ঞাসা করলে, তাহাকে দেখিয়া হরিয়ার বললে, আজকে আমি লুকাইবার চেষ্টা করিয়েছিলাম, কিন্তু আসিয়া জিজ্ঞাসা করলাম, বড় হরিয়া তুমি দুঃখ শুরু করে এই গোপন করিবার দরকার নাই, কারণ সহস্র জন্মার উপর একমাত্র ভেদ করিতে পারে, হাজার চেষ্টা করলেও তার কেহ আর পারিবে। তোমাদের মধ্যে লোক নিজেকে করবে, তাহাই অর্থে বিহিয়া সম্মুখের মধ্যে নির্ভয় ঘুরিয়া থাকাই ভালো। সন্ন্যাসী চলিয়া গেলে এবং হরিহরকে এই কাগজটা লুকাইয়া রাখিয়া চলিয়া গেলে পাশে কেহই তাই ভাবিতে লাভবান হয় এবং পাশে তাহার ছোট ভাই শঙ্কর ইহারও ফলভোগ করিতে পারে। এই আশঙ্কায় হরিহর এই কাগজখানা লইয়া পাহাড়তলায় বাক্সে নিষিদ্ধার্থে দেবী পূজায় সমাধান সরিয়া একেবারে এই কাগজটা খুলিয়া দিত এবং যদি দেবী প্রসন্ন করি অর্থ বুঝিতে শক্তি দেয়। শঙ্কর কিছুদিন হইতে হরিহরকে নিষেধ করতে থাকি, দাদা আমাকে তোমাকে এই কাগজটা একবার ভালো করিয়ে দেখিয়ে দাও। হরিহর বলে, দূর পাগল, সে কাগজ আছে কি? সে কাগজের কথাগুলো বিজি আঁকাটা ছিল, ফাঁকা নয়, আমি ফাঁকে পুড়িয়ে গেলে। শঙ্কর চুপ করে রইল। হঠাৎ একদিন শঙ্করের দেখা গেল না, তারপর সে চুপের বিরুদ্ধে হরিহর সমস্ত নষ্ট করিল, ঐশ্বর্য ধারণ করিয়া ছাড়িতে পারিল না। এই গল্পটা হচ্ছে রয়্যাল বেঙ্গল রহস্য। ফেলুদা বলেছিল, আমাদের এবারে জঙ্গলের ঘটনাটা যখন লিখবি তখন সব লাইনের মধ্যে সংখ্যাটা আরম্ভ করিস। সংকেতের ব্যাপারে ঘটনাটা একটু পরের দিকে আসছি, তাই যখন জিজ্ঞাসা করলাম ওই দিয়ে শুরু করার কারণটা কি, তখনও প্রথমে বলল ওটা ওর কায়দা, ওতে
পাঠককে উত্তরই দেবে। উত্তরটা আমার পছন্দ না হতেই বুঝতে পারা গেল বোধহয়। আবার 2 মিনিট পরে সে বলল, ওটা শুরুতেই গল্পটা পড়া যাবে, তারা প্রথম থেকে মাথা খাটাতে পারবে। ফেলুদা বলল, কথা মাথায় বলে তুমি আমাকে এই দিচ্ছি যে, কিন্তু ওটা বলে দেয় মাথা খাটাতে বোধহয় বিশেষ লাভ হবে না, কারণ সংকেতটা সহজ নয়। ফেলুদা বৌদি প্যাঁচ ফেলে দিয়েছিল। অবশ্য আবার সে ফেরার পরে ব্যাপারটা আবার আলুর কাছে বেশ সহজ বলেই মনে হচ্ছিল। এতদিন পরে লোমহর্ষক অ্যাডভেঞ্চারগুলি লেখার লোক ও আসল জায়গায় ব্যবহার করে এসেছি। এবার একজন বারণ করে নকল নামের ব্যাপারটা একটু ফেলুদার ব্যাপারে নিতে হবে। ও বলল, জায়গাটা একটু ভুটান সীমান্তের কাছে, সেটা বলতে আপত্তি নেই। নামটা লক্ষণ বাড়ি। যে ভদ্রলোক গল্পের প্রধান চরিত্র, তার নামটা পদবী সিংহরায় প্যালেস নামের জমিদারি অনেক ছিল। তাদের মধ্যে অনেক রানীর নিবাস ছিল রাজপুতানায়। অনেকে বাংলাদেশে এসে বসতে যুদ্ধ করে বাংলাদেশের বসবাস একেবারে বাঙালি বনে গিয়েছিল। আমি ফেলুদার ফরমাইশের মতোই ঘটনাটা দেখেছিলাম। নামগুলি সত্যিই বানানো, ঘটনাটা সত্যি না। যা দেখেছিলাম বা যা শুনেছিলাম ব্যাপারটা কিছুই লিখবি না। ঘটনাটা আরম্ভ কলকাতা 27 মে রবিবার সকাল 6:30টায়। তাপমাত্রা এখন 100°C ফারেনহাইট। গরমের ছুটি চলেছে। ফেলুদার কলকাতায় ফারেনহাইটের লেনে একটু খুনের ব্যাপারে অপরাধী একটা আলপিনের ক্রু দিতে এসেছি। নামটা 2 পয়সা কমিয়ে নিয়ে একটু বিশ্রাম করে দিচ্ছে। সে আবার একদম কয়েকটা ভুটান সীমান্তে আটকাচ্ছে, এমন সময় জটায়ুর আবির্ভাব। লোমহর্ষক বলল, লালমোহন গাঙ্গুলি জটায়ু আজকাল মাসে আনন্দ দুবারের কাছে আমাদের বাড়িতে আসেন। ওর ভবিষ্যতে কাটানো রোজগার করে ভালোই হয়, সেই নিয়ে ওই ভদ্রলোকের একটু দিমাগও ছিল। সেদিন তার ফেলুদা ওই গল্পের নানা রকমের তথ্যের ভুল দেখিয়ে দিতে শুরু করেছে। আরমনবাবু ব্যাপারটা শুরু করে চলছে না, নতুন করে কিছু ছাপার আগে ফেলুদাকে একবার দেখিয়ে নেন। এবার কিন্তু সাথে কাগজের তারা নেই। দেখলাম যে বুঝলাম ওটা আসল কারণটা। ভদ্রলোক ঘরে ঢুকতেই সোফায় বসে একটা সবুজ সোয়ালের টুকরো বার করা ঘাম মুছতে ফেলুদাকে তাকিয়ে বলল, জঙ্গলে যাবেন? ফেলুদা রক্ত বসে ওর কাছ হয়ে শুয়ে হাই টেবিলে বসে বলল যে, আজকে আমি 20টা হাজার বসে আপনার জঙ্গলে ডেপুটেশনটা কি? একবার সেখান থেকে জঙ্গল যাকে বলা হয় ফরেস্ট, বস্তুই বাংলা সুন্দরবনে একসাথে আলাদা করার দরকার নেই, সাফ করে যাবে। এবার তাকে আমি নাম শোনা আছে। প্রশ্ন করলে রামবাবু মেয়াদি তার চাপে ভর করে 24 বছরে বলে, আমি মহিত সিংহ রায়ের নামে আপত্তি শুনেছি। ফেলুদার কাছে ওর একবার শিকারের বইটা আছে, সে নাকি দারুণ বই। তিনি নাকি আসামে কোথায় থাকেন। লালমোহনবাবু বুক পকেট থেকে হঠাৎ করে একটা কাগজ বার করে ডুয়ার্স ভুটান সীমান্তে আমরা লাঞ্চ করে উৎসর্গ করেছিলাম। আমার সঙ্গে লেখালেখি হয়ে গেছে। আপনারা তো জ্যান্ত লোকের বই উৎসর্গ করেন। ভদ্রলোক এখন লালমোহনবাবুর ব্যাপারটা একটু বলা দরকার। ভদ্রলোক বললে, লোকদের ছাড়া বই উৎসর্গ করেন না, তাই তাদের মধ্যে বেশিরভাগই মারা গেছেন এমন লোক। যেমন মোহনদাস উৎসর্গ করেছিলেন রবার্ট সাহেবের সেই উদ্দেশ্য ঘোরা দিতে বলে গিয়ে আমি স্মৃতির উদ্দেশ্যে মানবিক দানব, সেটা ফেলুদার মতো ম্যানেস্টিভ গাঁজা। আইনস্টাইনের স্মৃতির উদ্দেশ্যে সেটা হিমালয়ের হৃদকম্প উৎসর্গ করতে গিয়েই লিখে ফেলেছিলেন। শেক্সপিয়ার শিরোমণি চেঞ্জিংয়ে নোটের স্মৃতির উদ্দেশ্যে সেটা বললো, আপনি জলজান্ত লোকটাকে মেরে ফেললেন কেন? লালমোহনবাবু জানতে করে বলে, ওরা তো সে পাহাড় হয়ে হয়েছে, অনেকদিন নাম টাম করা হয়েছে। সে বললে, আজকে আমি দ্বিতীয় অপসারণ ওদেরকে দেওয়া হয়েছিল। মহিতবাবু সন্দেহ নেই, কিন্তু তাকে বলল কি ওদের মধ্যে কি বিখ্যাত, তবুও উৎসর্গ করা হলো কেন জিজ্ঞাসা করতে। লালমোহনবাবু বলল, এই বইটা জঙ্গলের ব্যাপারে অনেক কিছুই বাকি মহিতবাবুর বাঘে বন্ধুকে বইটা থেকে নেওয়া। তারপর মুচকি এসে জিভ কেটে বললো, মা ঘটনা পর্যন্ত থেকে একটু খুশি হয়ে দরকার ছিল। সেই ব্যাপারটা সফল হয়েছে।
জিজ্ঞাসা করলে রতনবাবু খাম বার করে চিঠি দেওয়া করলেন, নইলে আর এইভাবে ইনভাইট করা সেই বলে আজকে আমি আপনাকে সে করিনি। কারণবাবু এবার একটু বিরক্ত হয়ে ভুর করে খুঁজকে বল, আরে মশাই আপনি একেবারে লেমুরের লোক, আপনার ইয়ে আছে মানে আপনাকে না ডাকলে আপনি যাবেন না, এতে আপনাকে কি জানি না। তারপর 4 মাসে 4-4টে রিক্সা নেওয়াতে আমার একটু সুযোগ হয়ে গেছে, তাতে আপনাদের কাছে একটু মাখামাখি আছে, তাই আমাদের কাছে দিয়েছিল আর কি। তাহলে কি চিঠি আপনার পরে দেখুন লেখাটা, আমাদের যেতে হবে। মৌজাদাবাবু বলছে চিঠিতে ভার করে তুলে রেখে দাও। ধূপধুরিকে আজকে আপনি তাকে জিজ্ঞাসা করে যে বলে আজকে আমি উপকার করে স্থির করে প্রত্যেকবার জানাইবে ইতি হরিদার কাছে কিছু কাছে বললো, হলদর কি বৃদ্ধ 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 এখানে দাদাবাবু আধভেজে চোখে প্রশ্ন করলো, এই ধরুন সত্যটা নমস্কার, মহিত সিংহ রায় জন্ম 19 সেপ্টেম্বর হাতে লেখাটা পুরো বলে মনে থাকে, সে কি মুক্তির মতো লেখা তাতে নয়, কিছুটা লিখেছে সম্ভবত অন্য কোনো এই ঠিক হলো। আগামী বুধবার আমাদের দক্ষিণবাড়ি যাওয়া হবে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে, তারপর 46 মাইলতে হবে মোটরে, সেখান থেকে স্টেশন ব্যবহার করে কী করতে হবে মৈতদবাবু তার নিজের গাড়ি থেকে নিয়ে এসে জঙ্গলে যাওয়ার জন্য। তার মন নাচে উঠেছিল, আর একটা জঙ্গলে আমাদের কাছে সেই বলে কিছু দরকার নেই, কারণ আমাদের বংশ শিকারের হাতে আছে ইতিহাস। এবার বাবার কাছে বড় জ্যাঠামশাই রীতিমতো ভালো শিখেছে। আমাদের দেশে ঢাকা বিক্রমপুর পরগনায় সোনাদিঘি গ্রামে সেই বড় জ্যাঠাই মনমোহন সিংহ জেলার এভারেস্টে সেইখানেই ছিলেন। মনমোহন সিংহের মধুপুরে জঙ্গলে উনি একজন বাঘে বন্দুকে মুনে শুয়োর মেরেছেন। আমার সাথে জ্যাঠামাই মানে ফেরিদার আবার সেই বললাম কি আমি স্কুল সেখান থেকে মাস্টার ছিলেন, সেখান থেকে কীভাবে ভাজা শরীর তার ফুটবল তাকে সেই সুস্থি দাদি আমি উনি কি এত অল্প বয়সে মারা যাবে সেটা ভাবতেই পারিনি, আর কি অসুখ করা হয়নি ঠিক হয় ফেলতে তাতে না বলছে জ্যাঠার মাথায় তার আগেই মারা গেছে সেই ফেরিতে আমাদের বাড়িতেই মানুষ। অনেকেই বলে সেখান থেকে বলে সেখানে সে সংসার ছেড়ে সন্ন্যাসী পরিস্থিতি চলে গেছেন। এ আসলে তার নাকি অসাধারণ গায়ের জোর। আমাকে হলেন সবচেয়ে বড় ছোটো ভাই, সেই জ্যাঠামশাইয়ের সঙ্গে ভাই 500 বছরের একসাথে তাফাত। সে বললো গিয়ে আমি গায়ের জোর বেশি, গামনের জোরও তার অনেক বেশি, খুব ভালো করেনি। সেটা বললো আজকে আমি বড়ই লিখেছিলাম আরণ্যক। সে বললো গিয়ে আমি সেখান থেকে বই লিখেছি, নিজে স্বীকার করেছি বন্ধুকে সেগুলো আছে, সেখান থেকে 2টো টিপ দরকার, নাহলে মেরিয়ে কোনো সন্দেহ নেই। সে সুচিতা বললে জানোয়ারের মধ্যে মানুষের চেয়ে অনেক সহজ, কারণ জানোয়ারের মানুষের মনে জট পাকাত, মানুষের যে মনে ভাবছে খালাসি থেকে যে মনটা বাঘের মনের চেয়ে অনেক বেশি পেশা দেয়। তাই একজন অপরাধীকে আরেকটা করায় মাথা ঘামানো যে অনেক কর্তৃত্ব কম, তিনি যেতে যেতে সুবিধার এই ব্যাপারটা জ্বালিয়ে নিচ্ছিল। হাতে মশাই মহিতবাবু সে লেখাটা প্রথম শিকারের বইয়ের প্রথম সেখান থেকে ছবি মারা গেলেন রয়্যাল বেঙ্গল ডক্টর, সে হাতে দিলে ছাপাটা ভালো ছিল না, পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে চওড়া দেয়ালের 4 মুখ, সরু সরু নাকের নিচে চওড়া হাতা রূপটা যদি অসুবিধে ছিল না। ছবিটা কিছু লালমোহনবাবু বলে ভাগ্যি যাচ্ছে যে আপনি সঙ্গে এইখানে সামনে একবার কিছু মশাই। লালমোহনবাবু বলে প্রথমবার দেখে মনে হচ্ছিল বাংলা ফিল্মে কিংবা থিয়েটারে কমিক অভিনয় করেন, উনি অনেকবার উঠেছে হরিদার সামনেই। হরিদা বলে সরকারি আইনেই স্বীকার করা দেবে, হয়তো লেখার হচ্ছে আশ্চর্য বলতে আমি বলেন এই 50 বছরে বয়সে তিনি বই লিখেছেন, তার পড়লেই বলে পাকা লিখিয়ে। গল্প হলো পিতৃউপাখ্যান। পরদিন রাজা আবার যখন সিংহাসনে ওঠার জন্য তৃতীয় পুতুলের মাথায় পা দিলেন, তখন সেই পুতুল বলল, মহারাজ আমার নাম সুপ্রভা, আপনি কি রাজা বিক্রমাদিত্যের আপন পথ ভেদ করছেন? পড়ে থাকলে তাহলে সিংহাসনে বসুন। বললেন, সেই রাজার আপন পথ ভেদের কথা বলো। পুতুল বলল, একদিন বিক্রমাদিত্য চিন্তা করলেন, এই সংসারে আসার কবে কার কী ঘটে তার আর ঠিক নেই, সুতরাং যদি উপার্জিত অর্থ দান বা ভোগ নাই করা যায় তাহলে সেই উপার্জন বিফল, অর্থাৎ সৎপাত্র দানই একমাত্র উপায়। শাস্ত্রে আছে অর্থ হয় ভোগ করতে হয়, না দান করতে হয়, কোনোটাই করতে হয় না, বিনাশ হয়। যথায় যে জল সঞ্চিত থাকে সে পরকে দান করার জন্য, তেমন উপার্জন অর্থ দানের জন্য। এই ভেবে বিক্রমাদিত্য বললে, দক্ষিণ যুগে অনুভব করার জন্য
এবং শিল্পের সুন্দর মন্দির তৈরি করে যজ্ঞের সব রকম অনুষ্ঠান সম্প্রতি করা হলো। দেবতা মুনি যক্ষ সকলেদের নিমন্ত্রণ করা হলেন। সমুদ্রকে নিমন্ত্রণের জন্য একজন ব্রাহ্মণ সাগর তীরে গেলেন। সেই ব্রাহ্মণ সমুদ্র তীরে গিয়ে ওই প্রচারে পূজা করলে, হে সমুদ্র বিক্রমিত, আমি তোমাকে তোমার নিমন্ত্রণ করতে এসেছি। এই বলে সাগরের পুঞ্জীভূত দিয়ে কিছুক্ষণ সেখানে বসে রইলেন, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। অবশ্যই হতাশ হয়ে ব্রাহ্মণ যখন ফেরার জন্য তবে এসে দাঁড়িয়েছেন, আপনি সমুদ্রের দূর সুদূর বেগ থেকে সামনে থেকে আসছিল। বিক্রমিত সেখান থেকে আরাধন করলেন। এতে আমি হনুমান হলাম, আমি দূর থেকে থাকবে নষ্ট হয়ে গেল, কিন্তু তাহলে আমি কি আবার সেই ভুল হবে? বন্ধু থাকলেও কি তার প্রতি ভালোবাসা কমে না? এখানে আমরা কতগুলি দরকার আছে, যেখানে আমি এই যোগ্য ব্যয়ের জন্য চক্র 4টি রত্নই দেয়। প্রথমটির সাহায্যে ধনরত্ন পাওয়া যায়, তৃতীয়টির সাহায্যে খাদ্যদ্রব্য পাওয়া যায়, আর তৃতীয়টির সাহায্যে ঘোড়া এবং সৈন্য পাওয়া